আমরা তো বারবার প্রশ্ন তুলেছি যে এই কমিশন, মানবাধিকার কমিশন বলুন বা মহিলা কমিশন বলুন, এরা কি বাংলা ছাড়া দেখতে পায় না, নাকি এদের বাংলাতেই শুধু পাঠানো হয়? যখন মণিপুর জ্বলে, যখন ডবল ইঞ্জিনের অন্য সরকারগুলোতে সর্বনাশ হয়, তখন এদের যাতায়াত নেই, এদের রাজনৈতিক অ্যাসাইনমেন্টে বাংলায় পাঠানো হয়। তা এখন এই মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন সন্দেশখালীতে এসেছিল, তারা ঘোরার পরই দেখা গেল কত রকম কুৎসিত নোংরা ক্যাম্পেন বাংলার বিরুদ্ধে করা যায়। অভিযোগ এলো সাদা কাগজে সই করিয়ে নিচ্ছে মহিলাদের দিয়ে, সাদা কাগজে পরে বসিয়ে নিচ্ছে ইচ্ছা মতো। এবং দেখা গেল যে বাংলার বিরুদ্ধে ওই কুৎসা অর্গানাইজ করার কার্যত পুরস্কার হিসেবে তাদের ওই নেত্রী যিনি আছেন, রেখা শর্মা না কি নাম ওনার, তাকে বিজেপি রাজ্যসভায় নমিনেশন দিয়ে দিল। তো আবার সেম মডেল বহরমপুর, মুর্শিদাবাদ। তো সেখানে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে জায়গাটাতে হয়েছে, পার্টিকুলারলি ধুলিয়ান বা শামশেরগঞ্জ আর বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে এই মহিলা কমিশন তারা সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করানোর জন্য পাঠিয়েছে। ওই এলাকা থেকে না পেলেও যদি চারপাশ থেকেও কিছু পাওয়া যায়, মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করানো হচ্ছে। ফলে যা পারে একটা গল্প লিখে দিয়ে সেটা বাংলার বিরুদ্ধে কুৎসা করতে ব্যবহৃত হবে। একটা ঘটনা ঘটেছে, সে ঘটনা খারাপ ঘটনা, তার পেছনে বড় ষড়যন্ত্র, বড় চক্রান্ত আছে, যেটা সীমান্তের ওপার থেকেও কিছু হামলাবাজ ঢুকেছে বলে এলাকার মানুষের কাছে অভিযোগ। আমরা তদন্ত চেয়েছি। সেখানে এই মহিলা কমিশন গিয়ে ওরা হচ্ছে এই বঙ্গ বিরোধী, বাংলার মা বোনেদের মিসকোট করে অপমান করার আর্কিটেক্ট হচ্ছে এই জাতীয় মহিলা কমিশন, যারা কার্যত মহিলা মোর্চারই কোনো একটা উইং হিসেবে ব্যবহার হয়। কেন তারা মণিপুরে গেলেন না, যেখানে ধর্ষণ নগ্ন করে ঘোরানো হচ্ছে? কেন তারা উন্নাও হাতরাস গেলেন না? কেন তারা প্রধানমন্ত্রীর কনস্টিটিউয়েন্সিতে যে নারী নির্যাতন হল সেখানে গেলেন না? কেন মধ্যপ্রদেশে নয়? ফলে তাদের কাজ হচ্ছে বাংলায় এসো, বাংলায় রাজনৈতিক অ্যাসাইনমেন্ট, তাদের হচ্ছে বাংলাকে বদনাম করার চিত্রনাট্য তৈরি করো। ফলে তারা আবার সাদা কাগজে সই করানোর খেলায় মেতেছে। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি। সাদা কাগজে সই এসব হচ্ছেটা কি? আর ওই জেলায় কিছু এজেন্টকে ওদের ছেড়ে দিয়েছে, চারপাশে ঘুরে ঘুরে সাদা কাগজে সই তোলাচ্ছে বলে অভিযোগ আসছে আমাদের কাছে, যেটা ওরা ইচ্ছামতো লিখে করবে। বিজেপির হাতে উন্নয়নের অস্ত্র নেই তো, ওরা বাংলা বিরোধী, বাংলায় উন্নয়ন করেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নটা করছে সেটাকে ওরা আটকেছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি তারা এই ধর্মীয় মেরুকরণ, বিষ প্রচার, সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝি, সেই রাজনীতিগুলো করার চেষ্টা করছে। সকলকে সেটাই সাবধান থাকতে হবে। আর তারই অঙ্গ হচ্ছে এই সাদা কাগজে সই। আমি আপনাদের আর একটা বিষয় জানাই যে বিজেপির অভ্যন্তরে, রাজ্য বিজেপির এক গুরুত্বপূর্ণ পদাধিকারীর বিরুদ্ধে বিজেপির ভেতর থেকেই তাদের জাতীয় সভাপতি নাড্ডাজি, তারপর ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, হোম মিনিস্টার এবং জেনারেল সেক্রেটারি সুনীল বানসাল, বিজেপির ভেতর থেকেই একটি মেল পাঠানো হয়েছে, ইমেল পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে যে 2023 থেকে মারাত্মক অভিযোগ, 2023 থেকে 2025 মাত্র এই অল্প সময়টার মধ্যে বিজেপির এক গুরুত্বপূর্ণ নেতা, পদাধিকারী, যিনি বিভিন্ন লোকের পদ দেয়া, টিকিট দেওয়ার সঙ্গে যুক্ত থাকেন, তিনি তার ঘনিষ্ঠ আত্মীয়দের নামে এই বিপুল সম্পত্তি তৈরি করেছেন। প্রত্যেকটি প্লটের নাম দিয়ে দিয়ে এই অভিযোগ বিজেপির ভেতর থেকে তাদের নেতাদের কাছে পৌঁছেছে। আমরা বলছি এটা তাহলে ইডি সিবিআই কে তুলে দাও,
যদি আপনারা না দেন তাহলে আমি পৌঁছে দেবো, এটা ইডি সিবিআই এর হাতে তুলে দেবো। কেন তদন্ত হবে না? যদি এটা দলের মধ্যে আবার কিসের তদন্ত? ওদের সম্পূর্ণ করাপশনের চার্জ আছে। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পদাধিকারী, তার এগেনস্টে চার্জ হচ্ছে যে তার ঘনিষ্ঠ আত্মীয়দের নামে, অর্থাৎ নিজের বেনামে এই সম্পত্তি কেনা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এই আত্মীয়দের এর আগের সম্পত্তির তালিকা দেখলেই বোঝা যাবে যে কি ছিল না আর কি বিপুল পরিমাণ হয়েছে। এই বিজেপি কি করে দুর্নীতি নিয়ে কথা বলে? এই বিজেপি দুর্নীতির গল্প ছড়ায় তৃণমূলের বিরুদ্ধে। তাহলে এদের এই যে পরের পর প্রপার্টি ডিটেলস এখানে দেয়া আছে, বিজেপির ভেতর থেকে দিয়েছে সমস্ত প্রপার্টির ডিটেলস, কোন জেলায়, অধিকাংশ কিন্তু বীরভূমে, হ্যাঁ, কোন জেলায়, সমস্ত প্রপার্টির লিস্ট এবং তাদের রেজিস্ট্রেশনের নাম্বার এবং রেজিস্ট্রেশনের ডেট শুদ্ধ, সেগুলো এটা দিয়ে নাড্ডা এবং বাকিদের হোম মিনিস্টার মেল পাঠানো হয়েছে বিজেপির ভেতর থেকে। ফলে আমাদের হাতে যেটা আসছে তো সেটা নিশ্চয়ই তাদের সূত্রেই পাওয়া। এবার এটা সত্যি মিথ্যে তো আমরা জানতে পারি না। তো বিজেপি যদি বিজেপির বিরুদ্ধে তদন্ত চায়, আমরা প্রাথমিকভাবে ধরে নেব এর বাস্তবতা আছে। তাহলে একজনের যদি 2 বছরে এত সম্পত্তি হয়ে থাকে, তাহলে তার সিবিআই এবং ইডির তদন্ত হবে না কেন? এই চিঠির কপি সিবিআই এবং ইডিকে পাঠাবো। বিজেপির মধ্যে এই চিঠি চলছে, এটা পৌঁছেছে ন্যাশনাল প্রেসিডেন্টের কাছে, ন্যাশনাল জেনারেল সেক্রেটারির কাছে, অমিত শাহজির কাছে, সুনীল বানসালের কাছে। তো তাই যদি হয়ে থাকে তো তাহলে এই অভিযোগটা ঠিক না ভুল, একজন নেতা এই বিপুল সম্পত্তিটা বেনামে সত্যি করেছেন না করেননি, এর তদন্ত কে করবে? এর তদন্ত সিবিআই ইডি করুক, এবং স্টেটের যে সিআইডি আছে তাদের কাছেও এর কপি পাঠিয়ে দেব। রাজ্যের যে সিআইডি আছে কপি পাঠিয়ে দেব, তার সঙ্গে সিবিআই এবং ইডিকেও পাঠিয়ে দেব। এরকম একটি গুরুত্বপূর্ণ চিঠি যদি বিজেপির শীর্ষস্তরে পৌঁছে থাকে তাহলে এটা কিন্তু তদন্তের উপযুক্ত। ফলে রাজ্য বিজেপির যে নেতা, তার বিরুদ্ধে অভিযোগ যে এই বিপুল সম্পত্তি বেনামে তিনি তার ঘনিষ্ঠ আত্মীয়দের প্রত্যেকের নাম, প্রত্যেকের সম্পত্তির লিস্ট, এরিয়া, জমির মাপ, ফ্ল্যাটের মাপ সমস্ত নিখুঁতভাবে এই অভিযোগকারী দিয়েছেন। এবার অভিযোগ ঠিক নাকি অভিযোগ ভুল সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু বিজেপির ভেতর থেকেই বিজেপির কাছে গেছে, তাহলে ইনভেস্টিগেটিং এজেন্সিগুলোও তদন্ত করুক। এগুলো তদন্ত করুক। কথায় কথায় বিজেপি বলে তৃণমূলের অমুকের বাড়ি কেন যাবে না। তো এই চিঠিটা রাজ্য পুলিশের ডিজির কাছে আমি পাঠিয়ে দেব। রাজীব কুমার তিনি যা ভালো বুঝবেন করবেন। এরকম একটা গুরুত্বপূর্ণ দুর্নীতির অভিযোগে চিঠি পেয়েছি, রাজ্যের পুলিশের যিনি প্রধান তার কাছে পাঠাবো, আর বাকি দুটি সিবিআই এবং ইডির কাছে পাঠাবো। রাজ্য বিজেপির ভেতরে ভয়ঙ্কর বিস্ফোরক দুর্নীতির অভিযোগ উঠেছে। একজনের ক্ষেত্রে যদি এই পরিমাণ মাত্র 2 বছরে এই পরিমাণ কোটি কোটি টাকা সম্পত্তি হয়ে থাকে, কিভাবে হলো, কিভাবে হতে পারে? তাহলে তার তদন্ত হওয়া উচিত। কার বিরুদ্ধে অভিযোগ সে বিষয়টা আমি এখন বলবো না, সবটাই লেখা আছে। চিঠিটা দিয়েছেন তাদেরই বিজেপিরই কোনো কর্তা, মানে ওদের কার্যকর্তা বা কিছু বলেন যারা পদে থাকা ব্যক্তি, আমি তো ওদের পদটা ঠিক জানি না, বিজেপিরই ভেতরের কেউ, এবং অত্যন্ত ভালো গবেষক তারা, মানে রিসার্চের কাজটা অত্যন্ত ভালো করেছেন। না হলে এতগুলো প্রপার্টির তার কোথায় কি ঠিকানা, তার সঙ্গে কভার্ড গ্যারেজ আছে কিনা, তার স্কোয়ার ফিট কত, এবং তার মিউনিসিপ্যালিটিটা কি, তার এরিয়া কত, ডিড নাম্বার কত, পেজ নাম্বার কত, ডেট অফ রেজিস্ট্রেশন,
এই গোটা বিস্তারিত দিয়ে কার নামে হয়েছে, তো ফলে এটা তদন্তটা হওয়া উচিত। আরে যদি কেউ কোনো প্রাক্তন পদাধিকারী চট্টোপাধ্যায় নামে হলে তাকে নিয়ে বিজেপি থাকে, তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করে থাকে, তাহলে ওই এক পদবি যদি অন্য দলেও থাকে তাহলে তাদের বিরুদ্ধে ওই একইভাবে তদন্ত হোক, তাদের বাড়িতেও যাক, তাদের বাড়িতেও সিবিআই যাক, ইডি যাক। রাজীব কুমার সিবিআই মানে ডিজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর সিবিআই এবং ইডি এই তিনটের কাছেই চিঠি পাঠিয়ে, তিনটে জায়গায় চিঠি পাঠিয়ে বলবো এখানে এই গুরুত্বপূর্ণ নথি ওদের দলের মধ্যে চালাচালি হচ্ছে, সেখান থেকে হাতে এসছে, সূত্রের খবর হাতে এসেছে, আপনারা এবার তদন্ত করুন ঠিক কিনা। আমি বলছি আপনি বলছেন দুর্নীতির কথা, এখানে আমি বলতে চাইছি যে আপনি বলছেন বারবার দুর্নীতির কথা। বিষয়টা হচ্ছে যে গত 2 বছরে যদি কারুর সম্পত্তি 1% থেকে 1000 গুণ হয়ে থাকে, দুর্নীতিটা কোন জায়গায় দুর্নীতির অভিযোগ? আমি তো বলতে পারবো না সেটা। এখানে যেটা লেখা রয়েছে, এরা বলছে পুরোদস্তুর দুর্নীতি এবং কি কিভাবে হতে পারে সেটাও লেখা রয়েছে, কার কার নামে আছে লেখা হয়েছে, এবং তাদের নামে, সেটা যাদের নামে কেনা হয়েছে তাদের আয় থেকে ওইটা কেনা হয়েছে কিনা তার কোনো যথাযোগ্য সেই সঙ্গতি নেই বলে অভিযোগ। আয় বহির্ভূত সম্পত্তি না, যাদের নামে রেজিস্ট্রি হয়েছে তারা সেই টাকাটা দিয়েই সম্পত্তিটা কিনেছেন কিনা। জানতে চাইছে যে এই সম্পত্তির পিছনে বিপুল দুর্নীতি আমরা জানতে চাইনি, বিজেপির মধ্যে মেলটা চালাচালি হচ্ছে, এটা বিজেপির অভ্যন্তরীণ মেল, সেইটা কোনোভাবে আমাদের হাতে এসছে, সেইটা আসার পর তার থেকে এই ভয়ঙ্কর তথ্যগুলো উঠে আসছে যে নট অনলি হিজ ফাদার, মাদার অ্যান্ড ব্রাদার, হিজ সিস্টার ইন লজ অমুক তমুক হ্যানত্যান এই সমস্ত করেছে। এবার 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 সেখানে বলা হচ্ছে বিজেপির মধ্যে কত রকম দুর্নীতি আছে, চিঠিটা বলছে। তা আমার মনে হয় পুলিশকে আগে যে মেলটা পাঠিয়েছে তাকে ডেকে জিজ্ঞাসা করলে সমস্তটা পাওয়া যাবে। আর এই তো নথিতে আপনারা অভিযোগ করছেন না, বিজেপির মধ্যে চালাচালি হয়েছে, নথিতে তো কার বিরুদ্ধে অভিযোগ সেটা পরিষ্কার লেখা আছে, পরিষ্কার লেখা আছে, জল জল করছে লেখা আছে। তার নাম বলছি না, তার কারণ হচ্ছে আমি তো তদন্ত দাবি করছি। এবার যেহেতু এটা সত্যি না মিথ্যে তার দায়ী দায়িত্ব তো আমার নয়, ফলে এখনো পর্যন্ত দাবি করছি না। তবে তারা যখন আমাদের নেতাদের বিরুদ্ধে প্রমাণ ছাড়া একের পর এক নাম ধরে ধরে বিশেষণ দিয়ে করেন, আজকে নাম বলিনি, কালকে বিকেল 4টের সময় মুড হলে নাম বলবো, যদি মুড না হয় বলবো না। কিন্তু কালকের মধ্যে আমি কিন্তু এই মানে আমাদের রাজ্যের ডিজি, সিবিআই আর ইডি এই তিনটেই আমি কাল কমপ্লিট করব, কারণ এর সঙ্গে কিভাবে সাংগঠনিক পরিকাঠামো ভাঙিয়ে টাকা নেওয়া হয়েছে তার সমস্ত বর্ণনা রয়েছে। পদ বিক্রি করে সাংগঠনিক পরিকাঠামো, ইট হ্যাজ বিন অ্যালেজ দ্যাট ফর এভরি 100 ফেক বুথস ক্রিয়েটেড অমুক অমুক অমুক, তার পেছনে এত করে 20 লাখ টাকা করে তোলা হয়েছে, এই হয়েছে তাই হয়েছে, এই টাকাগুলো ট্রান্সফার হয়েছে আত্মীয়দের নামে সম্পত্তি কিনতে। ফলে বিজেপির মধ্যে তাদের সংগঠনে থাকা লোক তাদের পদ দল বিক্রি করে কিভাবে নগদ টাকা তুলে আত্মীয় স্বজনের নামে কিনেছে তার পুরো অভিযোগ এটার মধ্যে রয়েছে। কে অভিযোগ করছে? বিজেপিরই লোক। কাকে অভিযোগ করছে? বিজেপির জাতীয় সভাপতিকে, সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, অমিত শাহজিকে এবং সুনীল বানসালকে। তাহলে এত বড় অভিযোগ যদি হয় তাহলে কেন অবিলম্বে কেস রেজিস্টার করে এর তদন্ত হবে না? ফলে এখানে কেস রেজিস্টার করে এই মেল সত্যি কিনা, যদি সত্যি হয়ে থাকে যিনি করেছেন তার কাছে আর ডকুমেন্টগুলো অফিসিয়ালি তার কাছ থেকে সিজ করে যার বিরুদ্ধে অভিযোগ তার নামে এফআইআর করে এই তদন্ত শুরু হওয়া উচিত। অমিত শাহজিকে পাঠানো হয়েছে। 1 নম্বর হচ্ছে ন্যাশনাল প্রেসিডেন্ট বিজেপি জেপি নাড্ডা, 2 হচ্ছে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, 3 হচ্ছে অমিত শাহ, 4 হচ্ছে সুনীল বানসাল। তো ফলে এটা এবং তার পরিপূর্ণ লিস্ট দিয়ে এটা পাঠানো হয়েছে। তো ফলে সেই জায়গায় আমরা বলছি যে এটা তা হবে কেন? তো তৃণমূলের দিকে আঙুল তোলার সময়
এত টাকা পেয়েছো, ভিত্তিহীন কুৎসা করে বাজার গরম করা, তাহলে এবার বিজেপির ভেতর থেকে যদি অভিযোগ উঠে থাকে দলকে বিক্রি করে পদ ভুয়ো কাঠামো দেখিয়ে লোককে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলে তার আত্মীয়দের নামে একের পর এক সম্পত্তি তৈরি করা, তাহলে সেই তার যথাযথ আইনি তদন্ত দরকার, সেই দাবি নিয়ে চিঠি দেবো। বলছি যে আজকে রাজ্যপাল তিনি ধুলিয়ান গেলেন, মহিলারা কার্যত রাজ্যপালকে ঘিরে ধরে কান্নাকাটি শুরু করলেন এবং তাদের অভিযোগ যে রাজ্যপালকে কথা বলতে না দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছিল এবং মহিলাদের বক্তব্য যেখানে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প দরকার, না হলে তারা থাকতে পারবেন। রাজ্যপাল ফের ফিরে আসলেন পরবর্তী সময়। সর্বোপরি মালদা এবং মুর্শিদাবাদের এই যে ট্যুর, মুখ্যমন্ত্রী নিষেধ সত্ত্বেও রাজ্যপাল গেলেন, কি বলবেন? দেখুন, যাদের ক্ষতি হয়েছে, দেখুন সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের উপর আচমকা হামলা হলে তাদের পক্ষে তারা এখন যে অবস্থায় আছেন, তাদের বৃহত্তর চক্রান্তের প্লটটা তাদের বুঝতে আরেকটু সময় লাগবে। কারণ তাদের ঘর বাড়ি ক্ষতি হয়েছে, তাদেরকে ঘর থেকে সরিয়ে গিয়ে রাখা হয়েছে। তো এই পরিস্থিতিতে কিছু লোক তাদের ভুল বোঝাচ্ছে, ভুল তথ্য দিচ্ছে, বা অন্য দলের সদস্য সমর্থকরা থাকতেই পারেন। তো এখন সেই জায়গায় সেটাকে একটা বিকৃত প্রচারের সামনে আনতে রাজ্যপালের সফরটা রাজনৈতিক অ্যাসাইনমেন্ট হিসেবে বিজেপির নির্দেশে ব্যবহার করা হয়েছে। যাদের ক্ষতি হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন সমস্তটা ব্যবস্থা করবেন, কিন্তু এটাও ঘটনা, কেন ক্ষতি হলো তার যে লার্জার কনস্পিরেসির প্লটটা আছে, সীমান্তর বাইরে থেকে লোক এসে এখানকার লোককে উত্তেজিত করে হামলা করে আবার ফিরে গেল, এটা পুরো জানার বা বোঝার মতো অবস্থায় তো এখনো ওই মানুষ সবাই সবটা সমানভাবে মানসিকভাবে নেই। ফলে আস্তে আস্তে তাদের কাছে এই যেমন সন্দেশখালিতে যেমন ভুল বোঝানো হয়েছিল, সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রটনায়, তো ফলে কদিন বাদে দেখবেন এরা বাস্তবটা বুঝতে পারবেন যে কেন কারা এটা করলো, এবং এই মহিলাদের চোখের জলটা ফেলানো হলো শুধু এই সিনটা ক্রিয়েট করার জন্য, যেটা দেখিয়ে বাংলার বিরুদ্ধে ক্যাম্পেন হতে পারে। অর্থাৎ মহিলারা চোখের জল ফেলে দাবিটা যাদের কাছে জানাচ্ছেন, যাদের রক্ষক ভাবছেন, তারাই তো ভক্ষক, তারাই তো এই বৃহত্তর কনস্পিরেসিটার পেছনে আছে বলে আমরা তদন্ত দাবি করেছি। ফলে এই কারণেই তো এই দৃশ্যের অবতারণা করা হয়েছে। এখানে আমার একটা স্পেসিফিক কোশ্চেন আছে। আপনারা বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছেন যে বিএসএফ এই চক্রান্তের পিছনে একটা বড়ভাবে আছে। মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে বিএসএফ টাকা দিয়েছিল বাচ্চাদেরকে পাথর ছোড়ার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজ্য প্রশাসন কি এখনো পর্যন্ত এই মর্মে একটিও এফআইআর দায়ের করেছে? আর যদি না করে থাকে সেটা কেন করেন? সেটা এই মুহূর্তে এই বিষয়ে একটি মন্তব্যও করব না, কারণ সিট তদন্ত করছে। এটা পুরোটা পুলিশ প্রশাসনের ব্যাপার এবং এটা অত্যন্ত গভীর ষড়যন্ত্রের বিষয়। ফলে তদন্তের সময় যা যা হবে বা যেটা যেটা আইনে নিয়মে যেভাবে পুলিশ তাদের তদন্তকে এগোবে, সে বিষয়ে দলের তরফ থেকে রাজনৈতিক কোনো মন্তব্য করতে চাই না। যে লোকালস লোক তারা কিন্তু বলছেন যে যারা স্থানীয়, যারা পাশে থাকতেন, যাদেরকে প্রতিবেশী ভাবা হতো, কারণ ওই জায়গাটা খুব আমরা তো সেটাই বলছি যে যারা এসে হামলা করেছে, আমরা তো সেটাই বারবার বলছি যে যারা ওয়াকফ বিল নিয়ে ক্ষুব্ধ ছিলেন, অসন্তুষ্ট ছিলেন, তাদের মধ্যে একটা ক্ষোভ কাজ করছিল। সেই ক্ষোভটাকে অপব্যবহার করে বাইরে থেকে আসা লোক কোথাও পূব দিক থেকে সীমান্ত টপকে, কখনো পশ্চিম দিক থেকে অন্য রাজ্যের অন্য ধর্মের লোক মেকআপে মুসলমান সেজে, যেটা ধরা পড়ে গেল আলিপুরদুয়ারে, অন্য নাম কি আর সেজেছে কি। তো ফলে এটা একটা প্লট। তো ফলে তারা এই স্থানীয় যে ক্ষোভটা ছিল তাদের উত্তেজিত করেছে। আমরা তো সেটা তাদেরও বলছি, আপনারা বাইরের লোকের প্ররোচনায় পা দেবেন না। কেন দিচ্ছেন? আপনারা তো একসঙ্গে থাকবেন। কিন্তু এই প্ররোচনাটা দেওয়ার জন্য যে মাস্টার মাইন্ডদের ঢোকানো হয়েছে, আমরা তো সেইগুলোকেই ধরার কথা বলছি। আজকে তোষণকারী সরকার আর নেই দরকার, এই স্লোগান তুলে বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি তিনি একটি মিছিল করেছেন। ব্যাপক মারপিট হয়েছে পুলিশের সাথে বিজেপি কর্মীদের, বিশৃঙ্খলা, কম্পিটিশন, প্রবল কম্পিটিশন। দিলীপ ঘোষ বিয়ে করে প্রচারে চলে গেছেন। সে বিয়ের প্রচার থামতে না থামতেই বিয়ের পর দিন সকালবেলা দিলীপ ঘোষ মর্নিং ওয়াকে, দিলীপ ঘোষের বিয়ে নিয়ে প্রচার, শুভেন্দুবাবু সঙ্গে সঙ্গে
মিছিল ডেকে দিলেন কলকাতায়, কারণ সে প্রচারে ভাগ বসাতে হবে। আবার দিলীপ ঘোষের বিয়ে, তার উপর শুভেন্দুবাবুর মিছিল, এইটাকে টেক্কা দিতে আবার সুকান্তবাবুকে নামতে হলো। কারণ এই গোটাটাই হচ্ছে দিলীপ বনাম শুভেন্দু বনাম সুকান্ত। ফলে এইটা পশ্চিমবঙ্গকে কে কত বদনাম করবে তার থেকে এদের প্রতিযোগিতাটা হচ্ছে দিল্লির কাছে, ওদের দিল্লির কাছে কে কতটা ভেসে আছে। দিলীপবাবু একটা বিয়ে করে এদের শুইয়ে দিয়ে গেছে, ফলে শুভেন্দুকে তাড়াতাড়ি রাস্তায় নামতে হচ্ছে। এবার রাস্তায় নামতে গিয়ে সুকান্তবাবুর প্রেশার বেড়ে যাচ্ছে যে ওখানে দিলীপবাবুর বিয়ে ন্যাশনালি ট্রেন্ডিং হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আবার শুভেন্দুবাবু বলছেন মিছিল করবেন, তাই তিনি ওখানে মিছিল করতে গেছেন, সিন ক্রিয়েট করেছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছেন ছবি তুলতে। সবটাই তো নিজেদের লড়াই। বলছি মুর্শিদাবাদে গন্ডগোল হচ্ছে, আর শুভেন্দু আপনারা আমার একটা জিনিস বোঝান, একটা জিনিস বোঝান, দল শুভেচ্ছা জানিয়েছে বলে আমার আলাদা করে শুভেচ্ছা জানানোর দরকার নেই, আমি তো দলেরই একজন। এইটা যদি যুক্তি হয়, তাহলে দলের নেতাদের বক্তৃতা হয়ে গেলে আলাদা করে কারুর কি বক্তৃতা দেওয়ার দরকার আছে? দলেরই তো মঞ্চ, দলেরই তো বক্তৃতা। কালকে কাউকে বলতে শুনলাম যে আমি আলাদা করে শুভেচ্ছা জানাবো না। আমি কেন আলাদা করে শুভেচ্ছা জানাবো? তার কারণ দল তো শুভেচ্ছা জানিয়েছে, সেই জন্য আমি দিলীপ বাবুকে আলাদা শুভেচ্ছা জানাবো না, আমি তো দলেরই। তো ওই একই যুক্তিতে দল যদি জনসভা করে 4 জনের বক্তৃতা হয়ে যায়, তাহলে কি আর পঞ্চম ব্যক্তির বক্তৃতা করার দরকার আছে? তো দল তো বক্তব্য জানিয়ে দিয়েছে। সবচেয়ে বড় চাঞ্চল্যকর বিষয় যেটা নিয়ে গভীর তদন্ত প্রয়োজন, রাজনৈতিক সৌজন্যে মতাদর্শগত সংঘাত থাকলেও দিলীপ ঘোষকে ফুল পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন বিরোধী দলনেতা ফুল পাঠালেন না? এটাই হচ্ছে বিজেপির রাজনীতির মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। মুর্শিদাবাদে গন্ডগোল হচ্ছে, শুভেন্দু থেকে মিছিল করছে বিভাগী করে। সুকান্তটা শেষ করি। সুকান্ত তো আজকে বলছেন এই গন্ডগোলের পর যে তাদের মিছিল নাকি শান্তিপূর্ণ ছিল, পুলিশ ইচ্ছা করে লাঠিচার্জ করেছে এবং এই পরিস্থিতি তৈরি করেছে। ওনারা একেবারে প্ররোচনা দিয়ে পুলিশকে পারলে রিকোয়েস্ট পাঠিয়ে দেন, আমরা একটু যাবো, ধাক্কাধাক্কি করবো, ছবি তুলতে হবে। দিলীপবাবুর ছবি যাচ্ছে, নববধূকে নিয়ে ছবি যাচ্ছে, সুকান্তবাবু এই শুভেন্দুবাবু রাস্তায় হাঁটছেন, ফলে আমি একটু ধাক্কাধাক্কি করবো, এসব বলে করেছে ওখানে। নাটক বলছে, একদম নাটক, ছবি তোলার জন্য। যে ওখানে আমি একটু যাব, বাকিদেরও বলেছে একটু ধাক্কাধাক্কি না হলে ওখানকার ছবি যাবে না। এখন দিলীপবাবু বৌদিকে নিয়ে বেরোলেই ছবি, একা দিলীপকে সামলাতে পারছে না, সঙ্গে এবার রিঙ্কুদি। কি অবস্থা সুকান্তবাবু এবং শুভেন্দুবাবু, একা দিলীপ ঘোষকে সামলাতে পারছিল না, এবার দিলীপবাবুর ঘরের মধ্যেই ডবল ইঞ্জিন সরকার। মুর্শিদাবাদে গন্ডগোল হয়েছে, অথচ মুখ্যমন্ত্রীর কেন্দ্রে শুভেন্দু অধিকারী হিন্দুত্বের মিছিল করছেন। গন্ডগোল মুর্শিদাবাদে, আর মুখ্যমন্ত্রীর কেন্দ্রে ভগবানের মিছিল করছেন শুভেন্দু অধিকারী। দিশাহীন। শুভেন্দুবাবুর প্রবলেম হয়েছে, দিলীপ কাল থেকে পরশু থেকে দেখছেন যে দিলীপ ঘোষ খবরে চলে গেছে, বিয়ে করে খবরে চলে গেছে। তাহলে পাল্লা দিতে গেলে কি করতে হবে? একটা বিয়ে করতে হবে। সেটা যখন হচ্ছে না এক্ষুনি, তাহলে মিছিল করতে হবে। দিলীপ ঘোষের যে বিয়ে নিয়ে প্রচার, সেটাই গাত্রদাহে এপাশে শুভেন্দুবাবু যেখানে পাচ্ছেন রাস্তায় নেমে মিছিল করতে যাচ্ছেন, সুকান্তবাবু মিছিল করছেন। কি করেছেন দিলীপবাবু? আপনি একটা বিয়ে করতে গিয়ে দুটো লোককে ফালতু রাস্তায় নামিয়ে একটা জ্যাম, গন্ডগোল, এইসব একটা কাজ বাড়িয়ে দিলেন। ওনারা শুভেন্দু অধিকারী বলছেন যে মুর্শিদাবাদের ঘটনা ক্যালকুলেট করে করা হয়েছে, পুরোটাই করেছে রাজ্যের সরকার। বলছে যেখানে বিজেপির ভোট বেশি সেই সব জায়গায় করা হয়েছে। শুভেন্দু অধিকারী দ্বিচারিতা করছেন। শুভেন্দু অধিকারী 2 দিন আগে বাইট দিয়ে বলেছেন যে বাংলাদেশ থেকে ঢুকে বাংলাদেশের স্টাইলে লুট করে পালিয়েছে। কে বলেছেন? শুভেন্দু অধিকারী বলেছেন। তাহলে আজকে সেটা কি করে রাজ্য সরকারের দোষ হতে পারে? শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন। আপনারা চাইলে আমি আবার শুনিয়ে দিতে পারি, কতবার শোনাবো, রোজ শোনাই একবার করে। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে তারা এই গোটা ঘটনাটা বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে এসে লুট করে পালিয়েছেন। তো সেইটা যদি শুভেন্দু অধিকারী প্রথমেই বলে থাকেন, তো তাহলে এখন হঠাৎ রাজ্য সরকারকে বদনাম করতে যাচ্ছেন, তার মানে তিনি দ্বিচারিতা করছেন। আসল কথাটা মুখ থেকে বেরিয়ে গেছিল,
আসল কথাটা মুখ থেকে বেরিয়ে গেছিল, সেই জন্য সেটাকে মেকআপ করতে এখন তাকে এই ধরনের কথাগুলো বলতে হচ্ছে। তিনি তো নিজে সকলের সামনে ভালো ভালো শপিং মল তৈরি করেছিল, ওষুধের দোকান, কাপড়ের দোকান, জুতোর দোকান, ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে এই চোরেগুলো ভিখারি ঢুকে ঢুকে লুট করেছে। বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে ঢুকে ঢুকে লুট করেছে। কে বলছে? শুভেন্দু অধিকারী। কেন তিনি বিবৃতি বদল করছেন? আর বাংলাদেশ থেকে ঢুকে মানে বিএসএফ সেখানে কি করছিল তাহলে? শুভেন্দু অধিকারীর কাছেও, তার মানে আমরা যেটা বলছি সেই খবরটা তো শুভেন্দু অধিকারীর কাছেও ছিল, তার মুখ থেকে বেরিয়ে গেছে। এখন তিনি বিএসএফ আর তার রাজনৈতিক বসকে আড়াল করতে তাকে এখন স্টেটমেন্ট চেঞ্জ করতে হচ্ছে। শুভেন্দু অধিকারী আপনাদের সকলের সামনে বাইট দিয়ে বলল বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে ঢুকে ঢুকে লুট করেছে। তো তাহলে আমরা তো এইটাই বলছি, এটাই হচ্ছে কনস্পিরেসি। কি করে ঢুকলো, কি করে আবার লুট করে পালিয়ে গেল এখানে ইনস্টিগেশনটা দিয়ে? ফলে শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন যে বাংলাদেশ থেকে ঢুকেছে, বাংলাদেশ স্টাইলে লুট করেছে। ফলে এখন তিনি যেটা বলছেন, তিনি দল বা স্বরাষ্ট্র মন্ত্রককে বা বিএসএফ কে গার্ড করতে তার স্টেটমেন্টটা বদল করেছেন। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আরো একটি কথা বলছি যে মুর্শিদাবাদের ঘটনাটাকে শুধুমাত্র একটা আইন শৃঙ্খলা জনিত সমস্যা হিসেবে দেখলে হবে না, এটা একটা দিস ইজ কাইন্ড অফ কাশ্মীর। আমি বলছি শুভেন্দু অধিকারী এখন যেটাই বলবেন তার সঙ্গে তো আমার একটাই উত্তর যাবে, দয়া করে সেগুলো একটু দেখাবেন। প্রথম আমাকে আমার উত্তর দেখাতে হবে না, আপনাদের কাছে আমার উত্তরটাও দেখাতে হবে না। শুভেন্দু অধিকারীর আজকের বক্তব্যটার সঙ্গে আপনাদের লাইব্রেরি থেকে ওই অংশটা একটু চালিয়ে দিন। আমার টুইটেও রয়েছে, আমার এক্স হ্যান্ডেলেও রয়েছে। শুভেন্দু অধিকারী, আমরা তো বলছি এটা রাজ্যের অভ্যন্তরীণ সাধারণ আইন শৃঙ্খলার সমস্যা নয়, এটা একটা বড় চক্রান্ত যেটা সীমান্তের ওপার থেকে এসে এই ঘটনা ঘটানো হয়েছে। এলো কি করে সেটাই রহস্য, তার তদন্ত চাই। তাহলে শুভেন্দু অধিকারীর বাইটটা একটু শুনিয়ে দিন না, সেটা একটু দয়া করে শোনান। অনেক তো পুরনো লাইব্রেরি থেকে মাঝে মাঝে দেখান, তো এইটা একটু দেখান। মুর্শিদাবাদকে কেন্দ্র করে যেভাবে শুভেন্দু বা সুকান্তরা মিছিল করছে, এটা ওদের রাজনীতি, ওদের উন্নয়ন নেই, ওদের সংগঠন নেই, ওদের কিচ্ছু নেই। এটা ওদের রাজনীতি। হিন্দু মুসলমান ধর্মের নামে ভেদাভেদ করে, ধর্মীয় মেরুকরণ করে ওরা ভেট পেতে চাইছে। এটা বাংলার মাটি, এই ধরনের নোংরা রাজনীতি এখানে কোনো অবস্থায় বরদাস্ত মানুষ করবেন না। কিন্তু সকলকে সতর্ক থাকতে হবে। এটা ডেঞ্জারাস একটা ট্রেন্ড। সীমান্তের ওপার থেকে লোক ঢুকে এখানকার বিক্ষোভের মধ্যে ঢুকে গন্ডগোলটা পাকিয়ে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বিজেপি নেমে পড়বে, রাজ্যপাল যাবেন, মানবাধিকার কমিশন আসবে, প্লট তদন্ত চেয়েছি আমরা। অন্য রাজ্য থেকে হিন্দুদের ঢোকানো হচ্ছে মুসলমান মেকআপে, ধরা পড়ছে কোথায়? আলিপুরদুয়ারে। ভিডিও আমরা ছেড়েছি, দিয়ে দিয়েছি আমরা। কিসের প্লট এগুলো? এটা নানা ধরনের কাজ ঘটছে। যারা এটা ধর্মকে অপব্যবহার করে ভেদাভেদ তৈরি, বিষ ছড়ানো, প্ররোচনা দেওয়া, দয়া করে এতে পা দেবেন না। রুটি কাপড় আর মাখান, উন্নয়ন, মানুষের পেটের খিদে, মুখ্যমন্ত্রী যা যা কাজ করেছেন এইসবের মধ্যেই আমাদের ইয়েটা থাকুক। রাজনীতিটা এই ভয়ঙ্কর ভাবে ধর্মের মেরুকরণকে ব্যবহার করার চেষ্টা বিজেপি করছে, বিষ ঢালছে। দয়া করে এসবে পা দেবেন না। আপনি সতর্ক থাকতে বলছেন, কিন্তু যে জায়গার ঘটনা সেই 8 কিলোমিটার এরিয়ার মধ্যে শাসক দলেরই 3 বিধায়ক এবং সাংসদ থাকেন, তারাই তো সতর্ক থাকলে বা তাদের কাছে তো কোনো ইনপুট থাকা উচিত। সেগুলো পার্টি দেখছে, সেগুলো পার্টি নিশ্চিতভাবে দেখছে, মানে 100% তারা গুরুত্ব দিয়ে গোটা বিষয়টা দেখছে। এবং পার্টি নিশ্চিতভাবে, আমরা আরো নিবিড় জনসংযোগ, যে বাইরে থেকে কেউ এই ধরনের কিছু বা স্থানীয় ক্ষোভ, যেটা ন্যায্য ক্ষোভ, সেটাকে কাজে লাগিয়ে, ধরুন কেউ একটা জমায়েত করবে, তো সেই খবরটা পেয়ে অন্য লোক ঢুকে সেই ভিড়টাকে কাজে লাগিয়ে আগুন লাগিয়ে দেওয়া, লুট করে দেওয়া, এই যে অপব্যবহার করে বদনাম করানোর যে খেলাটা, এইটা যাতে না হয় সেজন্য আরো নিবিড় জনসংযোগ কিভাবে করা যায় সেটা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস জোর দিচ্ছে। হিংসা কবলিত এলাকার মানুষজন তারা রাজ্যপাল এবং জাতীয় মহিলা কমিশনের কাছে অভিযোগ করছেন যে অশান্তির সময় স্থানীয় পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা ছিল।
এটা আমি বলতে পারবো না। পুলিশ নিশ্চয়ই আপ্রাণ চেষ্টা করেছে। এখন ঘটনা কোন এলাকা, কতজন, কিভাবে, সেগুলো এইভাবে বলা সম্ভব না। একটা খারাপ ঘটনা ঘটেছে, সে বাইরে থেকে আসুক বা বড় চক্রান্তের অংশ হোক, নিশ্চিত খারাপ ঘটনা ঘটেছে, বাট সেটা যতটা পেরেছে পুলিশ সামলাবার চেষ্টা করেছে। দেখুন, সবটাই যদি সামলানো যেত তাহলে সারা পৃথিবীতে, সারা দেশে, তাহলে তো কোথাও কিছু ঘটতোই না। ঘটে যখন গেছে, এখন সেটা থেকে সাবধানতাটা নিতে হবে। বললো আজকে যে সমস্ত মহিলা কমিশনের সদস্যরা ওখানে গেছেন, রাজ্যপাল, প্রত্যেকের কাছেই গ্রামবাসীদের একটা বক্তব্য যে পুলিশের নিরাপত্তায় আস্থা নেই, চাই আমাদের সেন্ট্রাল ফোর্সের ক্যাম্প। দেখুন, তাদের আপনারা বলছেন এক কথা, কিন্তু গ্রামবাসীদের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। দেখুন, সেই জায়গাটায় কোনো যাদের ক্ষতি হয়েছে বা যাদের কষ্ট হয়েছে, তারা এই সময় মানসিকভাবে একটু দুর্বল এবং বিভ্রান্ত থাকবেন। সেখানে যারা বিষ ছড়িয়ে কোনো প্রচার, ভুল বোঝানোর কাজ করেছে, সাময়িকভাবে বিভ্রান্তি থাকবে, ধীরে ধীরে সেই বিভ্রান্তি কেটে যাবে। আমরা এই জিনিস সন্দেশখালির সময়ও দেখেছি, একটা ভুল ধারণা থাকে কোনোভাবে, যাদের ক্ষতি হয়েছে, ভুল ধারণা, তারা অনেকে আবার কোনো রাজনৈতিক দলেরও হতে পারেন, নাও পারেন। মানুষের চোখের জল তো কাম্য নয়, কিন্তু যার চোখের জল পড়েছে, আমরা আবার বলছি, যাদেরকে রক্ষক ভাবছেন, বৃহত্তর চক্রান্তটা যেদিনকে অনুভব করবেন, বুঝবেন তারাই হচ্ছে ভক্ষক। ফলে এই জায়গাটায় দাঁড়িয়ে এই বিভ্রান্তি তাদের কেটে যাবে। প্রাপ্ত বসু বলছেন বিজেপি এবং আরএসএস উভয় অস্ত্র ছাড়া কিছু বোঝে না, এরা অস্ত্র হচ্ছে বিজেপি নেতারা যেভাবে অস্ত্রের কথা বলছেন, তো বিজেপি নেতারা যেভাবে অস্ত্র ইত্যাদি এই ধরনের কথা বলছেন, তার উপর দাঁড়িয়েই মাননীয় শিক্ষামন্ত্রী তার রিয়াকশন দিয়েছেন। যে ভাঙড়ের অশান্তি নিয়ে নওশাদের অভিযোগ, পুলিশ যে ইচ্ছা করে আইএসএফ এর নেতাদেরকে গ্রেফতার করে। নওশাদ, আগে বলুন, বিজেপি নেতারা যে পরিমাণ সাম্প্রদায়িক উস্কানির কথাবার্তা বলেছেন, তার বিরুদ্ধে তিনি কটা মামলা করেছেন, কটা কেস ফাইল করেছেন, কটা স্টেটমেন্ট দিয়েছেন, কটা সাংবাদিক বৈঠক করেছেন, সেইটা দিন, বুঝবেন। এই তথ্যটা আগে দিন, তারপর এসব গল্প করতে আসবেন। ভোট কাটার জন্য বিজেপির বি টিম হিসেবে যারা ব্যবহৃত হয়, তাদের মুখ থেকে এসব জ্ঞান শুনবো না। 21 তারিখে যে নবান্ন অভিযান আপাতত স্থগিত করা হলো, এবং তারা SSC অভিযান করলে ওরা করলে পুলিশ প্রশাসনকে সময় দিল। ঠিক আছে, বলবেন না? ঠিক আছে বললাম। বুঝছেন যে এগুলো করার নয়, এবং যারা উস্কাচ্ছেন তারাও বুঝছেন। ওই যে কারণে ওই 3 জন অনশনে বসে দুদিনের মধ্যে বাড়ি চলে গেলেন না, যে সব মিলে 3 জন অনশনে বসেছেন, দেখছেন 5 জন বসে আছে, বাকি 2 জন কে? একজন হচ্ছে ডেকোরেটরের মালিক, আর একজন হচ্ছে মাইকের ইলেকট্রিশিয়ান। এই তাদের লোক হয়নি, চলে গেছেন উঠে। তো সুতরাং দুম করে একটা সরকার বিরোধী হাওয়া তুলতে গেলেন। বুঝলেন যখন যে যাদের জন্য করা, তারা বুঝছেন যে একটা আইনি লড়াই চলছে, অকারণ এখন এইসব অশান্তি, মানে মানুষকে বিরক্ত করার কোনো মানে হয় না, তো সেই চাপে পড়ে তারা সরে যাচ্ছেন। বললাম আজকে মুর্শিদাবাদের এই যে অশান্ত প্রবণ এলাকা, সেখানে গেছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং ঈশা খান চৌধুরী। তারা যান, কিন্তু তারা গিয়ে সাধারণ গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন। গ্রামবাসীরা বলেন, আপনারা এখন কেন এসেছেন, যখন দরকার ছিল তখন আপনাদেরকে পাওয়া যায়নি। আবার কোনো কোনো গ্রামবাসী এটাও বলেন যে আপনাদেরকে ভোট দিয়ে আমরা বিরাট বড় ভুল করেছি। কি বলবেন? ইশারি এলাকা ওটা লোকসভা, ওই জায়গাটা তো কংগ্রেসের, ওই যারা আপনারা বলছেন অধিকাংশ তো ওখানে কংগ্রেসকেও কিছু মানুষ ভোট দিয়েছেন, নইলে ওখানে এমপিটা হলো কি করে? ওই জায়গার সাংসদ তো কংগ্রেসের, তৃণমূলের নয়। ফলে ওখানে গন্ডগোল করা, অমুক তমুক হ্যান ত্যান, এ তো গন্ডগোল রোখা, মানুষের পাশে থাকা, তাদেরও তো দায় দায়িত্ব আছে। তারা যদি বিজেপির বি টিম হয়ে যায়, তারা যদি বিজেপিকে রোখার বদলে কিভাবে তৃণমূল সরকারের বদনাম করা যায় সেইটা যাদের অগ্রাধিকার হয়ে যায়, তার জন্যই মানুষকে চোখের জল ফেলতে হচ্ছে, আর এখন সামলাতে নামতে হচ্ছে তৃণমূলকে। 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন যে তার অঞ্চলে দুষ্কৃতীদের দৌরাত্ম্য চলছে। বলতে পারবো না, কাউন্সিলরকে আমি জানি না, বলতে পারবো না। মিঠুন চক্রবর্তী তিনি বলছেন যে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর দাবি তিনি তুলেছেন। বলেছেন ভোটের 2 মাস আগে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক এবং সেই শাসনের আওতায় ভোট করানো হোক, তবেই এখানে স্বচ্ছ ভোট হতে পারে। কি বলবেন? মিঠুন চক্রবর্তী একজন সুবিধাবাদী, দলবদলু, গিরগিটি, কখন কোন দলে থাকেন তার নেই ঠিক। ছোটবেলায় নাকি নকশাল করতেন বলে গল্প ছেড়েছেন, তারপরে জ্যোতিবাবুকে আঙ্কেল বলে, সুভাষদা বলে তাদের সঙ্গে ঘুরে বেড়াতেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের
সৌজন্যে বা দাক্ষিণ্যে রাজ্যসভায় গেছিলেন, তারপরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার বাতাবরণে তিনি সেই সময় বিজেপিতে যান। তো সুতরাং আগামী বছর এই সময় মিঠুন চক্রবর্তীর যা দলবদলের রেকর্ড, তিনি কোন দলে থাকবেন তার কোনো ক্ষমতা নেই, গ্যারান্টি নেই। তার কথার কি উত্তর দেব? ওর ক্ষমতা হবে নাকি? মুখে বড় বড় কথা না বলে ক্ষমতা থাকলে ওসব করিয়ে এনে দেখান। আপনারা তো সেই চক্রান্তগুলোই এখানে করছেন, চক্রান্তগুলো তো আপনারা করছেন। এই মিঠুন চক্রবর্তী বা তারা অধুনা যে দল, ও তো মিঠুন চক্রবর্তী কোন দলে আজকে দাঁড়িয়ে আছে না দেখতে গেলে তো ক্যালেন্ডার থেকে বাদ দেখতে হয়, তার আগে কি ছিলেন, পরে কি হবেন। ফলে এগুলো তো ওনাদের ইচ্ছা, মানুষের সঙ্গে নেই, মানুষের সঙ্গে নেই, মানুষের সঙ্গে নেই। সেই মিঠুন চক্রবর্তী তাদের এসব দিবা স্বপ্ন যে কখন এই হবে কখন ওই হবে, নইলে তো এদের কোনো মানে ইয়েই নেই, জনভিত্তি নেই, কিছু নেই। আবার বড় বড় ভাঙড়ে কথা। এর আগে গন্ডগোল হয়েছে, আইএসএফ করেছে, তারপরে তৃণমূলের পার্টি অফিস পোড়ানো হলো। সংখ্যালঘুদের ক্ষেত্রে কি আইএসএফ 2026-এর দিকে কোনো ফ্যাক্টর হতে চলেছে? কোনোদিনই ফ্যাক্টর না। আইএসএফ কে সবাই জানেন, বিজেপি ভোট ভাগের ক্ষেত্রে হিন্দু ভোট ভাগের জন্য কাদের ব্যবহার করে আর মুসলিম ভোট ভাগের জন্য কাদের ব্যবহার করে। যাদের মূল কাজ হচ্ছে বিজেপি বিরোধী ভোটটা কেটে দিয়ে বিজেপি সুবিধে করে দেয়। বাংলার মানুষ এটা গোটাটাই জানেন। বাংলার মাটিতে বিজেপিকে যদি কেউ রুখতে পারে, লড়তে পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। 7 তারিখ হিন্দু সুরক্ষা মঞ্চ নামে একটি মঞ্চ সাংবাদিক বৈঠক করে তারা হিন্দুদের অধিকার রক্ষার দাবিতে মিছিল করে, এটা কি নয়া পন্থা আবার অশান্তি ছড়াবে? বলতে হবে না। এখন সবাই এই ধর্মের নামে ভেদাভেদ করার জন্য বিজেপি নানা রকম ডালপালা 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 নামাচ্ছে। বাংলার মানুষ এসবে সাড়া দেবেন না। তবে আত্মসন্তুষ্টির জায়গা নেই, সকলকে সমানভাবে সতর্ক থাকতে হবে। এই ধর্মীয় বিষয়গুলোর মেরুকরণ করিয়ে কোনো বিকৃত প্রচার, মিথ্যা ভিডিও, জাল ভিডিও, ভুয়ো ভিডিও, অন্য জায়গার ভিডিও, এইসব ছেড়ে 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 মানুষকে যেন এরা বিভ্রান্ত করতে না পারে। শিরূপা মিত্র চৌধুরী বিজেপির বিধায়ক, তিনি আজকে ওই মহিলা কমিশনের সঙ্গে এলাকাগুলোতে গেছিলেন এবং তিনি বাড়িতে বলেছেন যে এটা কার্যত স্টেট স্পন্সর টেররিজম, জেনোসাইড করা হচ্ছে। কি বলবেন? আমি একটা জিনিস বলবো, আপনারা বারবার আমায় প্রশ্ন না করে একটা স্ট্যান্ডার্ড উত্তর শুনে নিন না। যে তিনি তো একটা বিজেপির বিধায়ক, তো বিজেপির বিরোধী দলনেতাই তো বলছেন বাংলাদেশ থেকে ঢুকে করে গেছে, তার ভিডিওটা কতবার দেখাবো? আপনারা যদি সেই ভিডিওটাকে এখন চেপে দিয়ে শুধু প্রশ্নগুলো করেন তাহলে সমস্যা, একবারে সমস্যাটা সমাধান হোক। আপনারা প্রশ্নটাও দেখান আর তারপরে উত্তরটাও দেখিয়ে দিন, আমার উত্তর দেখাতে হবে না। শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশ থেকে ঢুকে বাংলাদেশের স্টাইলে লুট করেছে, তো তাহলে এখন তারা রাজ্যকে কেন দোষারোপ করছেন? বিএসএফ কে দোষারোপ করুন। কে বলেছে বাংলাদেশ থেকে ঢুকেছে? শুভেন্দু অধিকারী বলেছেন। শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা, তো বিধায়ক যখন স্টেটমেন্ট করছেন তিনি বিরোধী দলনেতার তথ্যের উপর তার আস্থা নেই। অশান্তির সময়কার বেশ কিছু ফুটেজ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সামনে এসছে। তার মধ্যে স্থানীয়রা যেটা দাবি করছেন যে বেশ কিছু ফুটেজে দেখা যাচ্ছে যে ধুলিয়ান পুরসভা তৃণমূল চেয়ারম্যান ইনজামামুল হককে হামলা বলতে পারবো না, কারণ ওই ঝাপসা ভিডিওতে সে হামলা রুখতে যাচ্ছে না হামলা করতে যাচ্ছে এগুলোই বোঝানো যায় না। ফলে তদন্ত যারা করছে তারা বলতে পারবে। ওইখানে একটা কেউ ছুটে গেল, ওই তো হামলা করছে, এটা কোনো কাজের কথা না। একটা লোক বিপদ আটকাতেও ছুটে যেতে পারে। ফলে এর উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। এসআইটি গঠন করা হয়েছে, 100-র উপরে এফআইআর, 250 জনের উপরে গ্রেপ্তার। রাজ্য পুলিশ সক্রিয়ভাবে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। স্থানীয় গ্রামবাসীরা তারা বিএসএফ ক্যাম্পের পাশাপাশি তারা চাইছেন হয় এনআইএ তদন্ত হোক অথবা সিবিআই তদন্ত। তো সাধারণ মানুষ এই গোটা বিষয়টা মানে যারা তদন্ত করছেন তারা জিজ্ঞাসা করলে কোনটা এনআইএ কোনটা কি সেটা কজন সচেতনভাবে জানেন সেটা আমার খুব সন্দেহ আছে। আমি কাউকে কোনোভাবে ছোট করছি না। একজন মানুষের ক্ষতি হয়েছে, তার মনে বিভ্রান্তি আছে, সে হয়তো বা তৃণমূলকেও ভোট দেয় না, কারণ ওখানে আবার কংগ্রেসের জেতা আছে। ফলে তারা এখন তৃণমূলকে বিপদে ফেলার জন্য বা তৃণমূলের পক্ষে অস্বস্তিকর কথা বলার জন্য সেখানেও বুলি আওড়াচ্ছে কিনা সেগুলো তো দেখতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেছেন যে তিনি লিখছেন যে যারা দুর্গত এলাকায় বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন সেখানে পুলিশ তাদেরকে ঢুকতে তো দিচ্ছেই না, উল্টে তাদেরকে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠাচ্ছে। কি বলবেন?
দেখুন, যে জায়গাটা সমস্ত রকম ভাবে শান্তি ফিরেছে সরকার দেখছে, সেখানে ত্রাণ দেওয়ার নামে নতুন করে প্ররোচনা বা উত্তেজনা সৃষ্টি করতে যাওয়াটা এই সময় উচিত নয়। এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কদিন বাদে আপনারা সবাই যাবেন। এক পরিস্থিতি কন্ট্রোলে, শান্তি ফিরেছে, জনজীবনে ছন্দ ফিরছে, সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছেন, কনফিডেন্স লেভেল বাড়ছে, বাইরে থেকে যে এসে চক্রান্ত হয়েছে তার তদন্ত চলছে। এই সময় দয়া করে এখন বাইরে থেকে যাবেন। এখন যদি এক একটা দলের লোক গিয়ে এক এক রকম স্লোগান দিয়ে ঢুকে ত্রাণ দেওয়ার নাটক হয় তাহলে খুব সমস্যা। যদি সদিচ্ছা থাকে কেউ কাউকে দেবেন, ডিএম অফিসে গিয়ে জমা দিয়ে আসুন। কালকে বামেদের ব্রিগেড কি বলবেন এই বাজারে? আরে কি হয়েছে? বামেদের ব্রিগেড মানে ও তো সব বিজেপির ভোটার। বামেদের ব্রিগেড বলে যেটা চালানো হচ্ছে ওটা হচ্ছে সিপিএম এর ডাকে ব্রিগেড চলো আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো, এই তো ওদের স্লোগান। তার কারণ বামেদের ভোট কমতে 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 যে জায়গায় গেছে সেই লাভটুকু বিজেপি পেয়েছে। তৃণমূল তো কমেনি, তৃণমূল তো বেড়েছে। অতীতেও ব্রিগেড করেছে বামেরা। আর বামেদের যারা সব বেশি বড় বড় কথা বলে, আগুন পাখি, এভারেস্ট, সাবমেরিন, এইসব নানা রকম নাম আছে না ওদের, তো তারা তো নিজের এলাকা জামানত জব্দ হয় ভোটে দাঁড়ালে, আর নিজের পাড়ার বুথগুলোতেও পার্টিকে জেতাতে পারে না, সেখানে হারে। সিপিএম বলে কিছু নেই, এগুলো ছদ্মবেশী। এগুলো বাড়ি গিয়ে আবার বিজেপিকে ভোট দেয়। ওটা রামবামের ব্রিগেড, ওটা সিপিএম এর ব্রিগেড নয়, ওটা রামবামের ব্রিগেড। ব্রিগেড তো এর মধ্যে আরো করেছে। ভোটগুলো কোথায় যায়? ভোট তো গিয়ে দিয়ে আসে বিজেপিকে। শেষ প্রশ্ন দিলীপ ঘোষকে নিয়ে। গতকাল তিনি বিয়ে করেছেন, আজ তার জন্মদিন, সকালবেলায় মর্নিং ওয়াক সেরেছেন এবং বিকেলে 5টার সময় তিনি রাজনৈতিক কর্মসূচিতে দমদমে, এরপর তিনি যাবেন খড়গপুর। কি বলবেন দিলীপ ঘোষকে? এই তো দিলীপ ঘোষের সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য, একটা আইডিওলজিক্যাল ব্যাটল। উনি আমাদের সমালোচনা করেন, আমরা ওনাদের বিরোধিতা করি। কিন্তু একটা মানুষ ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত জীবনে তিনি বিয়ে করেছেন, আবার তিনি রাজনীতি করেন, তিনি অ্যাক্টিভলি তার পার্টির থাকবেন, সেখানে আমরা কেন মন্তব্য করতে যাব? তিনি আসলে রাজনৈতিক কর্মসূচিতে একটু সময় দিলে না, সে ঠিক আছে, উনি মানে ওটা ওনার একেবারে ব্যক্তিগত পরিসরের ব্যাপার। শুধু আমি এইটুকুই বলবো, দিলীপ বাবুর বিয়ে কেন্দ্র করে কিন্তু আমরা বিজেপির ভেতরে একটা আমরা ওরা দেখে নিয়েছি। আমরা ওরা বিজেপির ভেতরে বিয়ে কেন্দ্র করে আমরা ওরা, যেগুলো দল বদলু, যাদের দিলীপ বাবু সহ্য করতে পারে না সেগুলোকে দেখুন দেখা যায়নি। কিন্তু যারা দল বদলু বিজেপিতে গেছে তাদেরকে কিন্তু কালকে দিলীপ বাবু নেমন্তন্ন করেননি, তাদেরকে ফুল দিতেও দেখতে যাওয়া যায়নি। ফলে দিলীপ বাবুর বিয়েটা কিন্তু বিজেপির ভেতরের আমরা ওরার একটা প্রতিফলনে পরিণত হয়েছে। এই সুকান্ত বাবু, শুভেন্দু বাবু, এরা তো দিলীপ বাবুর বিরোধী। তো ওরা একা দিলীপ বাবুকেই সামলাতে পারছিল না, পোস্ট কেড়ে নিচ্ছিল, অপমান করছিল, সিট ছড়িয়ে দিয়েছিল। এবার আবার সস্ত্রীক মানে ডবল ইঞ্জিন দিলীপ বাবু নামছে। আমরা শুধু দেখছি ওদের ভেতরে আমরা ওরাটা কোথায় গিয়ে দাঁড়ায়। বলছি দিলীপ ঘোষের বিয়ে নিয়ে তৃণমূলের উৎসাহ বেশি দেখছি। মুখ্যমন্ত্রী ফুল পাঠাচ্ছেন, আপনি বিয়ের খবরটা শেষ করি, আপনি বিয়ের খবর দিচ্ছেন, অন্যান্য নেতারা টুইট করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। হানিমুন পিরিয়ডে দিলীপ ঘোষ তৃণমূলে চলে আসবেন না? না, এটা মানে অত্যন্ত মানে এটা ব্যক্তিগত সৌজন্যের ব্যাপার। এই সৌজন্য রাজনীতিতে থাকা ভালো। দিলীপ ঘোষ বিজেপির নেতা, তিনি যথেষ্ট খারাপ কথা বলেন আমাদের, আমরাও তার জবাব দিই। তার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল। কিন্তু সেই মানুষটা যদি বিয়ে করেন, তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তাহলে নিশ্চিতভাবে আমরা শুভেচ্ছা জানাবো। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে ফুল পাঠিয়েছেন, এটা তো ভালো। এই সৌজন্যের রাজনীতিটা তো থাকা উচিত এবং তৃণমূল সেটাই বিশ্বাস করে। রাজনৈতিক ময়দানে আমরা দিলীপ ঘোষকে হারাবো, দিলীপ ঘোষ ভোটে দাঁড়ালে বিরোধিতা করব, হারাবো, দিলীপ ঘোষের দলকে হারাবো। কিন্তু দিলীপ ঘোষ বিয়ে করছেন, আমরা নিশ্চিতভাবে তাকে শুভেচ্ছা জানাবো। আমরা আশা করব বৌদি লক্ষ্মীর ভাণ্ডারের মানে মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য যত এখানে কাজ করেন, তাতে বৌদি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট টোট দেবেন বা তৃণমূলকেই ভোট টোট দেবেন। কারণ মহিলাদের জন্য যে এত কাজ রাজ্য সরকার করেন, তো আশা করি বৌদি নিশ্চয়ই দেবেন। তবে তিনি একটা দল করেন, দিলীপদার রাজনৈতিক অবস্থান আছে, তাদের বিষয়। কিন্তু
এই শাস্তি